নমস্কার। দুদিনের প্রচুর প্রেসার গেছে। সামনে মায়ের পুজো এসে গেছে, এবার সকলের কাজ পুজোর আগে শেষ করতে হবে, সেরকমই প্রেসার দেয়া হয়েছে। ফলত তাদের টেনশান, তাদের প্রেসার, তাদের ডিপ্রেশন সব আমার ঘাড়ে চেপে গেছে। কারণ তাদের কাজ পুজোর আগে যেভাবেই হোক করে দিতে হবে, যত টাকাই লাগুক, যত ফিজই লাগুক না কেন। এতদিন তারা সবাই নিদ্রা যাপন করছিলেন। যেই শুনেছে কোর্ট 1 মাসের জন্য ছুটি পড়ে যাবে, সঙ্গে সঙ্গে চাপ চালু হয়ে গেছে। মানে চাপ নিতে নিতে নিজে সেভও করে উঠতে পারিনি। ওই জন্যে এই অবস্থাতেই ভিডিও করছি, ক্লিন সেভ না হয়েও। ক্লিন সেভ হতে গেলে আর সময় পাবো না ভিডিওটা করার। ওইটুকু সময় যেটুকু বাঁচানো গেছে তার মধ্যেই করে দিচ্ছি। অনেকগুলো কোশ্চেন হচ্ছে রেন কন্ট্রোল ডিপোজিট নিয়ে, বিশেষ করে সিটি এন্টারটেনমেন্ট চ্যানেল। ওনার কর্ণধার বারবার লিখছেন যে মরা লোকের নামে যদি জমা হয়, আর মরা লোকের নামে যদি জমা যে করছে সেও মারা গেছে, তার ছেলেমেয়েরা মরা লোকের নামেই জমা দিচ্ছে, আর যার এগেনস্ট ফেভারে জমা দিচ্ছে সেও মারা গেছে। তাহলে এই ডিপোজিটগুলো কি হবে? ডিপোজিটগুলো এন্টায়ারলি ব্যাড ডিপোজিট হবে, আর ডিপোজিটগুলো মরা ডিপোজিট হিসেবে ট্রিট হবে। ধরুন টেনেন্ট যখন জীবিত ছিলেন, ভাড়া দিয়ে যাচ্ছেন রেন্ট কন্ট্রোলে। ইন দ্য মিন টাইম ল্যান্ডলর্ড মারা গেছে, টেনেন্ট জানে না, টেনেন্ট সমানে ভাড়া দিয়ে গেছে প্রায় 7-8 বছর ধরে। খোঁজ নেবার প্রয়োজনও মনে করেনি যে ল্যান্ডলর্ড বেঁচে আছে না মরে গেছে। সেই ক্ষেত্রে যতই টেনেন্ট জমা দিক না কেন, এটা বোনাফাইড মিস্টেক হিসেবে ট্রিট হবে না, ডিপোজিটটা টোটালি ব্যাড ডিপোজিট হয়ে যাবে। তেমনিভাবে টেনেন্ট এখন মারা গেছে, ল্যান্ডলর্ডও মারা গেছে। টেনেন্টের ছেলে কি করছে? টেনেন্টের ছেলে নিজের নামে না করে বাবার নামেই, মৃত বাবার নামেই ভাড়া জমা করে যাচ্ছে রেন্ট কন্ট্রোলে। এদিকে ল্যান্ডলর্ডও মরে গেছে। কারণ টেনেন্টের দেখছে যদি 5 বছর হয়ে গেছে, যদি কোর্টের কাছে, যদি রেন্ট কন্ট্রোলের কাছে ডিক্লেয়ার করি, তাহলে হয়তো ভাড়াটা আর নেবে না, সুতরাং বাবার মরা লোকের নামেই ভাড়া দিয়ে যাও। একবারে খোঁজ নিল যে ল্যান্ডলর্ড বেঁচে আছে কি নেই। তাহলে এক্ষেত্রে ল্যান্ডলর্ডও মরা, যে জমা দিচ্ছে সেও মরা, তার ছেলেরা জমা করছে বাবার নামে, মৃত বাবার নামে। টোটাল ডিপোজিটটা হবে ব্যাড ডিপোজিট। এই ডিপোজিটের কোনো মানে নেই, কোনো অ্যাডভান্টেজ টেনেন্ট পাবে না, প্লাস ফ্রড হিসেবে ট্রিট হবে। কারণ বাবা মারা গেছে, মরা লোকের নামে জমা হচ্ছে, এটা একটা ফ্রড হিসেবে ট্রিট হবে। এবং এর এগেনস্টে যদি কোনো দিন উচ্ছেদের মামলা করে, তার অ্যাডভান্টেজ কিন্তু ল্যান্ডলর্ড পাবে। এমনিতে এন্টার ডিপোজিট ব্যাড, আবার মরা লোকের নামে জমা পড়ছে, সেটা একটা অপরাধ। যাই হোক, এই দুটো ডিপোজিটই ব্যাড। এরপর ধরুন ল্যান্ডলর্ড বেঁচে আছে, টেনেন্ট মারা গেছে, তার ছেলেমেয়েরা সেই মরা লোকের নামেই ভাড়া জমা করে যাচ্ছে রেন্ট কন্ট্রোলে, সেটাও ব্যাড। আরেকটা উদাহরণ বলি, ল্যান্ডলর্ড বেঁচে আছেন, ভাড়া নিচ্ছে না, টেনেন্ট যতদিন বেঁচে ছিলেন মানি অর্ডার করে গেছেন, কিন্তু রেন্ট কন্ট্রোলে জমা দেয়নি। টেনেন্টের ছেলেমেয়েরাও মানি অর্ডার করে গেছে, রেন্ট কন্ট্রোলে জমা দেয়নি। সেই জমার কোনো, সেই মানি অর্ডারের কোনো ভ্যালু নেই, ওটাও ব্যাড। এবার গেল যে টেনেন্ট বাবা মারা গেছে, রেসিডেন্সিয়াল বা কমার্শিয়ালের ক্ষেত্রে তার ছেলেমেয়েরা আছে, ছেলেমেয়েদের রাইট কিন্তু 5 বছর মেন টেনেন্ট মারা যাওয়ার পর, রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল বোথ, যদি প্রপার্টিশিপ নামে বিজনেস থাকে বা সিঙ্গেল নামে ব্যবসা থাকে, বা রেসিডেন্সিয়াল টেনেন্সি হয় সিঙ্গেল নামে, সেক্ষেত্রে 5 বছর অবধি ছেলে মেয়ের রাইট আছে ভাড়া জমা দেবার। কিন্তু 5 বছর পেরিয়ে গেলে যদি ভাড়া জমা দেয়, সেই ভাড়াটা হবে ব্যাড ডিপোজিট, কারণ 2G অলরেডি এফেক্ট করে যাচ্ছে। 2G হচ্ছে, আপনারা সবাই জানেন যে টেনেন্ট মারা গেলে তার ছেলেমেয়েরা 5 বছর তারপরে অটোমেটিক্যালি ট্রেসপাসার হিসেবে ট্রিট হয়, আর ট্রেসপাসারের ভাড়া জমা দেওয়ার রাইট নেই।
তা সত্ত্বেও যদি ভাড়া জমা দেয় সেই ভাড়াটা এন্টায়ারলি ব্যাড ডিপোজিট হবে এবং ওরা ট্রেসপাসার কখনো টেনেন্ট হিসেবে উন্নীত হতে পারে না ভাড়া জমা দেবার জন্যে, কারণ ভাড়াটা রেন্ট কন্ট্রোলে জমা পড়ছে, ল্যান্ডলর্ড নিজে হাতে করে নিচ্ছে না। রেন্ট কন্ট্রোল ডিপোজিট সবসময় ল্যান্ডলর্ডকে বাইন্ড করে না, বিশেষ করে ব্যাড ডিপোজিট। এরপর ধরুন টেনেন্ট মারা গেছে, রেসিডেন্সিয়ালকে তার মেয়ে ছেলে আছে, মেয়ে ছেলেরা মানি অর্ডার করলো না, মেয়ে মানি অর্ডার করলো, রিফিউজড হলো, মেয়ে রেন্ট কন্ট্রোলে জমা দিল, তারও 5 বছর অবধি রাইট। তারপর সে ট্রেসপাসার্স। যদি রেন্ট কন্ট্রোলে জমা দিয়েও যায় তাহলে কোনো লাভ নেই। আইন ভেরি স্পেসিফিক, ছেলে মেয়েদের 5 বছর রাইট যদি টেনেন্ট 10 জুলাই 2001 বা তার পরে মারা যায়। আর 10 জুলাই 2001 আগে মারা গেলে তাহলে 1956 একটা যেরকম চলছিল সেরকমই চলবে, হেয়ারশিপ হিসেবে চলে আসবে। তারপর সেকেন্ড জেনারেশন মারা গেলে তখন আবার 2G অ্যাপ্লাই করবে। 10 জুলাই 2001 হচ্ছে কাট অফ ডেট, এটা মাথায় রাখতে হবে। আর ওয়াইফের যদি কমার্শিয়াল করতে, ওয়াইফের কোনো রাইট নেই। অরিজিনাল টেনেন্ট মারা যাওয়ার পর অন দ্য ডেট অফ ডেথ ওয়াইফ ট্রেসপাসার হিসেবে হবে, অটোমেটিক্যালি ট্রেসপাসার। আর ছেলে মেয়েদের 5 বছর, 5 বছর বাদে টেনেন্ট ছেলে মেয়েদেরও রাইট নেই, যতই ভাড়া জমা করুক আর যাই করুক। আরেকটা জিনিস, ল্যান্ডলর্ড ধরুন ভাড়া রিসিট দিয়ে যাচ্ছে মৃত টেনেন্টের নামে, মৃত টেনেন্টের ছেলে বা মেয়ে জমা করে ল্যান্ডলর্ডকে দিয়ে যাচ্ছে, ল্যান্ডলর্ড জেনে শুনে নিচ্ছে কিন্তু মৃত লোকের নামে। সেক্ষেত্রে ল্যান্ডলর্ড চালাকি করতেই পারে, বলে আমি যাই না মারা গেছে বলে, তোমরা দিয়েছো তোমাদের রিস্ক অ্যান্ড কস্টে, আইনটা বাদলাবে না। ভাড়া জমা নিলে আইনটা বদলাবে, যদিও এখানে কিছু দ্বিমত আছে, কিন্তু আইন যা আছে ট্রেসপাসার্স। হ্যাঁ, যদি ট্রেসপাসারের নামে ফ্রেশ বিল হয়ে যায় তাহলে মুশকিল আছে, তাহলে কিন্তু ফ্রেশ টেনেন্সি হিসেবে ছেলেমেয়েরা ক্লেম করতেই পারে যদি 5 বছরের পরে ফ্রেশ বিল হয়, না হলে পারবে না। 5 বছর দেওয়ার পর ভাড়া স্টপ করে দিতে হবে এনি হোক। যাকগে, আজকে এইটুকু বললাম। আশা করি সিটি এন্টারটেনমেন্ট চ্যানেল এবং আরও যারা জানতে চেয়েছিলেন রেন্ট কন্ট্রোল ডিপোজিট নিয়ে, দে আর স্যাটিসফাইড। যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে নিশ্চয়ই কোশ্চেন করবেন। সবাই ভালো থাকবেন, এনজয় করুন।